মোহিতের জ্ঞান ফিরতেই বড়দি আর জামাইবাবু তাকে দেখতে গেলেন কেবিনে। বাইরে করিডোরে রাখা বেঞ্চে অপেক্ষারত পারমিতার কোলে মাথা রেখে কেঁদে কেঁদে ক্লান্ত হয়ে গিয়ে ঝিমলি ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। অতনু গেল ডক্টরের সাথে কথা বলতে, আর মিহির শিশির পরিস্থিতি বুঝে নিয়ে স্টাবল দেখে তাদের সকালে ডিউটি থাকায় শেষ রাতে চলে গেছে যার যার ঠিকানায়। বড়দি ফিরে এসে কান্নায় ভেঙে পড়ে বললেন, আমার ছেলেটা তো এত দুর্বল চিত্তের ছিল না। হঠাৎ করে যে ও এমন একটা কিছু করে বসতে পারে তা কখনো আমি স্বপ্নেও ভাবিনি। পারমিতা সান্ত্বনা দেওয়ার জন্য কি বলবে তা ভেবে পাচ্ছিল না। সে তবুও বলল, সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে দিদি, কিন্তু ও যদি আবার কোনো অঘটন ঘটায় তবে? না না, আমি আর কোনো রিস্ক নিতে পারবো না বলে যেন আটকে উঠলেন বড়দি। জামাইবাবু ছেলের কেবিন থেকে বেরিয়ে আসতেই সেসব শুনে ফের বললেন, অত ভয় পেয়ে কী লাভ হবে? তার চেয়ে বরং ঠান্ডা মাথায় ভাবো যে কি করে ছেলেকে সামলাতে পারবো আমরা। তার কি নিয়ে অত হতাশা কাজ করেছে সেটা জানার চেষ্টা করো। বড়দি সে কথার আর কোনো জবাব দিলেন না দেখে পারমিতা বুঝে গেল যে উনি হয়তো এই মুহূর্তে কিছুই জানাতে চান না মোহিতের বাবাকে। অতনও ফিরে আসতেই বড়দি বললেন, অতন, তুই এবার পারমিতাকে নিয়ে বাড়ি ফিরে যা, আমরা তো আছি। আর এখন মোহিতকে বোধহয় ঘুমের ওষুধ দিয়ে ওরা ঘুম পাড়িয়েই রাখবে। তোদেরও তো ঘুম হয়নি, তাই রেস্ট দরকার। আমাদের কথা তোর ভাবতে হবে না দিদি, মোহিতকে এই অবস্থায় রেখে বাড়ি ফিরে যাওয়ার প্রশ্নই ওঠে না। এবার জামাইবাবু বললেন, অত দূর থেকে নিজে ড্রাইভ করে এসেছে যখন, তখন না হয় আমাদের ওখানে গিয়ে উঠুক না ওরা। অতনুর অফিসের মিটিং আর জরুরি কাজ থাকতে পারে, তাই ফিরে যাওয়াই ওদের জন্য ভালো হবে বললেন বদ্দি। পারমিতা এবার অতনুর দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো যে তার কি অভিমত। তা দেখে বড়দি ওর কাঁধে হাত রেখে বললেন, অতন যাই বলুক না কেন, তুমি তো জানো যে বিজনেসের কাজে ওর উপস্থিত থাকাটা কতটা জরুরি। অগত্যা তাদের উঠতেই হলো। চলে আসার আগে পারমিতা বড়দির হাত ধরে বলল, মোহিতকে এখন কিছু জিজ্ঞেস না করাই ভালো, ওকে বরং ওসব ভুলিয়ে দিতে হবে সবার মাঝে রেখে। বড়দি মাথা নেড়ে সায় দিয়ে আশ্বাস দিলেন যে তিনি তা করবেন। ফের ওদের কাছ থেকে বিদায় নিয়ে আসার আগে অতনু আর পারমিতা গেল মোহিতকে দেখতে। ঘুমন্ত অবস্থায় একবার দেখে এসে বেরিয়ে পড়ল বাড়ির উদ্দেশ্যে যাত্রায়। সকাল থেকে অনামিকা তার মোহিতদার নম্বরে কল করে করে পাচ্ছিল না দেখে উদ্বিগ্ন হয়ে গিয়ে মাকে বলতে মা তাকে ব্রেকফাস্ট সেরে কলেজের জন্য রেডি হতে তাড়া দিতে লাগলেন। অতনুর মেজদি তার স্বামী কাজে বেরিয়ে পড়লে ছেলে সুমন্তকে স্কুল বাসে তুলে দিয়ে এসে বড়দিকে একটা কল দিলে পরে রাতের ঘটনা সবটা শুনে আতঙ্কিত হয়ে গিয়ে ফোনটা রেখে অনামিকাকে বলল, তুই আমার সাথে চল তো এখনই। কোথায়? একটু অবাক চোখে তাকিয়ে থেকে জানতে চাইল অনামিকা। তোর কি আজ খুব ইম্পর্ট্যান্ট কোনো ক্লাস আছে? তাহলে থাক, আমি একাই যাই, তুই বরং কলেজ থেকে আসিস একবার ক্লাস শেষ করে। কি হয়েছে আমায় বলবে তো মা? মোহিত বলে যেন গলাটা শুকিয়ে আসতে নিল। কি করেছে মোহিতদা? এবার মেজদির মনে যেন সন্দেহের উদ্রেক হলো। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে তিনি বললেন, তুই আগে থেকে জানতিস সব, তাই না? অনামিকা মার চেঁচিয়ে ওঠা দেখে ভয় পেয়ে একটা ঢোক গিলে ফেলে বলল, এখন এসব কথা না বলে আগে চলো গিয়ে দেখি মোহিতদা ঠিক আছে কিনা। মেয়ের প্রতি চাপা রাগটাকে খুব কষ্টে দমন করে অনামিকার মা তাকে নিয়ে চললেন হাসপাতালে। সেখানে গিয়ে পৌঁছাতে বড়দি নিজের বোনকে পেয়ে জড়িয়ে ধরে বিলাপের সুরে বললেন, আমার শান্ত স্বভাবের ছেলেটার জীবনে এত দুঃখ কিভাবে এলো যে সে এমন একটা স্টেপ নিতে চাইলো? তুই আমায় বলতো মেজো। মেজদি নিজের বড়দিকে কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছিল না, তাই শুধু মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। অনামিকা তার উৎসুক দৃষ্টিতে ঝিমলিকে মোহিতদার কেবিনের দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে কাছে গিয়ে ধীর স্বরে বলল, কি রে, তুই এমন নিস্তেজ হয়ে আছিস কেন? ডক্টর কি বলেছে? আউট অফ ডেঞ্জার তো নাকি? ঝিমলি মাথা নেড়ে শুধু হ্যাঁ সূচক জবাব দিল। তুই কিছু জানিস নাকি যে কেন এমন করেছে? কাল তোদের বাড়িতে কোনো ঝামেলা হয়নি তো? আই মিন মাসি বা মেশো কেউ বকেনি টকেনি তো আবার পড়ালেখার জন্যে? অনামিকা দি, তোমার তো বেশ খাতির দাদার সাথে। কেন দাদা তোমায় কখনো কি বলেনি তার ঋণীর কথা? ঝিমলির অনুসন্ধানী চোখ যেন কিছু খুঁজতে লাগলো। এবার অনামিকার জন্য তাজ্জব হবার পালা
যে ঝিমলি এসব কথা জানে কি করে। মহিতদা তোকে কিছু বলেছিল রে ঝিমলি? আমায় বলতে যাবে কেন? নিজের ঘরে সে একা একা আনমনে বলছিল, শুনে ফেলেছিলাম আমি অ্যাক্সিডেন্টলি। তাদের কথার মাঝে হঠাৎ ছোট মাসি এসে হাজির হয়ে জানতে চাইলেন, এখন কি অবস্থা মোহিতের? দাদা ঠিক আছে। তোমায় কে খবর দিল মাসি? বলল ঝিমলি। শিশির কল দিয়ে আমায় বলল সকালে। ফের দিদিদের দিকে চোখ পড়তে সেদিকে এগিয়ে গিয়ে জানতে চাইল ঘটনার আদ্যপান্ত। ওদিকে অনামিকা ততক্ষণে ওয়াশরুম যাবার নাম করে একটু আড়ালে গিয়ে নিজের সেলফোন থেকে একটা কল দিয়ে বসলো রিনিকে। রিনি তখন মাত্র কলেজের একটা ক্লাস শেষ করে আরেকজন টিচার আসার অপেক্ষায় মধ্যবর্তী সময়টা পার করছে। তার গ্যাপ যাওয়া ক্লাস লেকচারগুলো খাতায় তুলে নিতে নিতে বিনিতার কাছ থেকে ফোনের রিংটোন বাজতে সে লেখা থামে স্ক্রিনের নাম দেখে নিয়ে বলল, হ্যাঁ অনামি বল। অমনি ক্রোধে ফেটে পড়া অনামিকা বলল, তুই আমার দাদাকে কি বলেছিস কাল? আমি নিজ থেকে ওনাকে কিছুই বলতে চাইনি, কিন্তু উনি খুব বাড়াবাড়ি শুরু করে দিয়েছিলেন, আর তাই যেটা সত্যি সেটাই বলেছি। তোর সত্যিটা কি বলে দেখ না আমায় একবার। আরে আমিও তো শুনি। এটাই যে আমার লাইফে কেউ থাকুক বা না থাকুক তার কোনো স্থান নেই। আচ্ছা শুধু এটুকুই, নাকি আরও বেশি অপমান করেছিস যে কারণে সে সুইসাইড অ্যাটেম্পট নিতে বাধ্য হয়েছে? দাঁতে দাঁত চেপে বলল অনামিকা। রিনি এবার হকচকিয়ে গিয়ে বলল, তুই কি বলছিস যাতা? আবল তাবল বকছিস কেন রে? দেখ ফিল্মি ইমোশনাল ব্ল্যাকমেল করে কিচ্ছু হাসিল করতে পারবি না কিন্তু, তাই কোনো সিন সাজানোর চেষ্টাও করতে যাস নে। অনামিকা আর কথা না বাড়িয়ে হুট করে লাইনটা কেটে দিল। ফিরে গিয়ে দেখে যে মা আর মাসিরা মোহিতদার কেবিন থেকে বেরিয়ে আসছেন। তাকে দেখে বড় মাসি বললেন, তোর কথা জিজ্ঞেস করছিল, যা গিয়ে দেখা করায়। সে একটু হেসে ভেতরে যেতে নিতে মা তার দিকে চোখ গরম করে তাকালেন, যেন বোধহয় তাকে সতর্ক করে দিলেন যাতে নতুন করে পালে হাওয়া দেওয়ার চেষ্টা সে আর না করে। অনামিকা দরজা ঠেলে ভেতরে যেতে দেখে আচ্ছা হয়ে উঠে বসার চেষ্টা করছে মোহিতদা। সে তা দেখে বলে উঠল, কি যে করো না তুমি? আরে আমায় তো একেবারে ভয় পেয়ে দিয়েছিলে। মোহিত ম্লান মুখে জোরপূর্বক একটু হাসির রেখা টেনে বলল, আমি ঠিক আছি। তাহলে মরার শখ হলো কি করে? সেটা জবাব না দিয়ে মাথা নিচু করে অন্যমনস্কভাবে মেঝেতে দৃষ্টি নিবদ্ধ রেখে কিছু ভাবছিল, যা দেখে অনামিকা টুক করে মোবাইলটা বার করে কায়দা করে ফটো তুলে নিয়ে রিনির হোয়াটসঅ্যাপে নম্বরে সেন্ড করে দিল। ফের মোহিতদা তাকাতে হতভম্ব অবস্থা থেকে বাঁচতে, তুমি তাহলে রেস্ট করো, আমি পরে আসছি বলে বেরিয়ে পড়ল কেবিন থেকে। ওদিকে রিনির তখন লেকচার তুলতে তুলতে না বিশ্বাস উঠে যাবার মতো অবস্থা। গোটা এক সপ্তাহের ক্লাস নোট তো আর সহজে ফুরোবার নয়। ইতিমধ্যে আবার মেসেজের টোন শুনে ওপেন করতে হসপিটালের বেডে মোহিতের ফটোটা দেখে আর ওর হাতের ব্যান্ডেজ বলে দিচ্ছিল ঘটনার সত্যতা কতটুকু। রিনির কলিজাটা যেন আচমকা ধক করে উঠল। সে তাড়াহুড়ো করে ব্যাগে খাতাপত্র ভরতে নিয়ে হাত থেকে পেন আর বিনিতার লেকচার পেপার পড়ে গিয়ে একটা বিতিকিচ্ছিরি ব্যাপার হলো। বিনিতার পরিমরি অবস্থা দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে রে রিনি? বাড়িতে কোনো খারাপ কিছু ঘটেনি তো? সে জবাবে মাথা দুধারে নেড়ে নাবোধক উত্তর দিয়ে এক ছুটে বেরিয়ে গেল ক্লাস ছেড়ে। ফের কলেজ ক্যাম্পাস থেকে হেঁটে একটু সামনে যেতে আবার ফোনের শব্দে সেটটা হাতে নিয়ে এবার ব্যস্ততায় না দেখে কলটা রিসিভ করে। হ্যালো অনামি, আমি দেখেছি ফটোটা। বিশ্বাস কর, তোর মোহিতদা নিজের সাথে এমন কিছু করে ফেলবে তা আমি ভাবতে পারিনি। বলতে নিতেই ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তিটি বলে উঠলেন, মোহিতকে? আর কেউ তার ছবি কেন তোমায় পাঠাচ্ছে বলো তো? দীর্ঘদিন ফোনালাপে থাকা এই কণ্ঠচিন্তা এক সেকেন্ডও দেরি হয় না রিনির। সে রাগী কণ্ঠে বলে ওঠে, আপনার সাহস তো কম নয়, আবার আমায় কল দিয়েছেন? দিয়েছি, আরও দেব। তুমি কি মনে করেছ যে একটা নম্বর ব্লক করে দিয়েই পার পেয়ে যাবে? আপনি যত নম্বর থেকে কল দিন না কেন কোনো লাভ হবে না। ঘরে বউ রেখে আমার সাথে টাইম পাস করবেন তা যদি ভেবে থাকেন তবে মস্ত বড় বোকামি হবে। আর আমি যদি পুলিশ কমপ্লেন করি তবে কিন্তু ক্ষতিটা আপনারই বেশি, তা মনে রাখবেন। হা হা হা, ধমকি দিচ্ছ তুমি আমায়? শুনতে কিন্তু বেশ লাগছে। এজন্যই তোমায় এত বেশি ভালো লাগে আমার রিনি, কারণ তুমি নম্রতার মতো মিনমিনে স্বভাবের নও।
খবরদার, যদি আমার সাথে কারো তুলনা করেছেন তো আমি আপনার রক্ষিতা হয়ে থাকতে কখনো রাজি নই। প্রফেসর মহেশ ত্রিপাঠী আর কিছু বলার সুযোগ পেলেন না, কারণ তার আগে সে কলটা কেটে দিয়ে নম্বরটা ব্লক লিস্টে যুক্ত করল। সে বাস স্ট্যান্ডে এসে অনামিকে কল দিয়ে হাসপাতালের ঠিকানা জেনে নিয়ে সেদিককার বাসে চড়ে গোটা পথ যেতে যেতে ভাবতে লাগলো গতকালের কথা। ঠিকানা মতো গিয়ে অনামিকে একটা কল দিতেই সে নিচে নেমে এসে ওকে নিয়ে চলল মহিতদার কেবিনের দিকে, আর মনে মনে বলল, তোর সব অপমান ভুলিয়ে দিয়ে কষ্ট দূর করে দেবার মেডিসিন নিয়ে এসেছি রে দাদা। এবার বাড়ি ফিরে যাবি তুই বিজয়ী প্রেমিকের বেশে। ওদিকে অতনু আর পারমিতা বাড়ি ফিরে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়ে একটু ঘুমিয়ে পড়েছিল রাত জাগার ক্লান্তি দূর করতে। জরুরি মিটিংয়ের জন্যে সেট করা অ্যালার্ম বাজতেই ধর্মর করে উঠে ফের অফিসের জন্যে তৈরি হয়ে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়তে নিলে পারমিতাকে বলল, যেতে একেবারে মন চাচ্ছে না, কিন্তু বিদেশি ক্লায়েন্ট তাই নাও করা যাচ্ছে না। আমি মিটিং শেষ করে তাড়াতাড়ি চলে আসব, তুমি তৈরি থেকো। আবার একবার যাব না হয় বিকেল নাগাদ। পারমিতা শুকনো হেসে বলল, অত টেনশন নিও না, আমি দিদিকে কল করে খোঁজখবর নিতে থাকবো, আর তেমন কিছু হলে জানাবো তোমায়। অতনু কি মনে করে একটু সামনে এগিয়েছে, আবার ফিরে এসে বলল, তোমাকেও কেমন ফ্যাকাশে দেখাচ্ছে, কি ব্যাপার বলো তো? পারমিতার কথা লুকিয়ে রাখতে পারল না, তাই বলে ফেলল, মোহিত যে মেয়েটাকে ভালোবাসে সে আমাদের ঋণী। বিস্মিত নয়নে চেয়ে থেকে ফের অতনু বলল, তাহলে তার কোনো কথাই নেই। মেয়েটাকে বুঝিয়ে রাজি করিয়ে ফেললেই মোহিতের জন্য কোনো চিন্তা থাকে না। পারমিতা হতাশ কণ্ঠে বলে উঠল, সব অত সহজ নয় অতনু। ঋণী অন্য একটা সম্পর্কে ছিল, তা থেকে বেরিয়ে আসা। আবার বৌদি সেসব জানার পর কি ঋণীকে আর কারোর সাথে জড়াতে দেবেন নতুন করে? এমন অনেক ভাবনার মাঝে একটা দীর্ঘশ্বাস ছেড়ে অতনু বলল, সহজ তো কিছুই নয়। তোমার আমার সম্পর্কেও কি কম জটিলতা ছিল? আমরা যদি সেসব পেরিয়ে সামনে এগোতে পারি তবে মোহিত আর ঋণীর ব্যাপারটা তেমন কিছুই নয়। কিন্তু ঋণী যদি ধরো রাজিও হয়, তবে বাবা দাদা ওরা কি মোহিতকে কোনোদিন মেনে নেবে বলে তোমার মনে হয় অতনু? এবার অতনু আর পারমিতা দুজনের মনেই যেন একটা সূক্ষ্ম ভাবনার ঝড় উঠল। তাদের সম্পর্কের প্রতি বিদ্বেষ থেকে যেন মোহিতের প্রতি অবিচার হয়ে না দাঁড়ায়। গাড়িতে উঠে বসে অতনু অফিস পানে যেতে যেতে ভাবছিল যেমন, ঠিক একইভাবে দোতলার বারান্দায় দাঁড়িয়ে থেকে পারমিতার ভাবনারাও যেন ঘুরপাক খাচ্ছিল সেখানে। হাসপাতালের কেবিনের দরজার কাছটায় যেতেই ঋণী ইতস্তত করতে লাগলো। তা দেখে অনামিকা মুচকি এসে বলল, আরে রোগী দেখতে এসেছিস তুই, এত লজ্জা পাচ্ছিস কেন বলতো? আমি কই লজ্জা পাচ্ছি? লজ্জা পেতে আমার বইই গেছে, জোর গলায় বলল ঋণী। তা তো দেখতেই পাচ্ছি। মনে হচ্ছে যেন ফার্স্ট ডেটে আসা প্রেমিকা দুরু দুরু বুকের কাঁপন শুনতে পাচ্ছি আমি বেশ ভালো করেই। ঋণীর কানের কাছে মুখ এনে গলার স্বর খাদে নামিয়ে ফিসফিস করে বলল অনামি। তার কথা শুনে চোখ গরম করে খানিকক্ষণ তাকিয়ে থেকে ফের ঋণী বলল, তুই অমন করলে কিন্তু আমি এক্ষুনি চলে যাব। আরে আমি তো মজা করছিলাম হে বন্ধু, জাস্ট চিল ইয়ার। তোকে বোধহয় ভগবান ছেলে বানাতে গিয়ে শেষ মুহূর্তে মত বদলে মেয়ে বানিয়ে পাঠিয়েছেন। কী সব কথা যে বলিস, মাঝে মধ্যে সত্যি ডাউট হয় যে তোর সব পার্ট ঠিক আছে কিনা। ধীর কণ্ঠে বলে উঠল ঋণী। চেক করে দেখবি আয় বলে হাসতে হাসতে অনামিকা তার বন্ধু ঋণীর হাত ধরে টানতে লাগলো, আর চোখের ইশারায় ওয়াশরুমের দিককার দরজা বুঝিয়ে দিল। তুই কি রে, মানুষজন দেখে কি ভাবছে বলতো? যা ভাবে ভাবুক না, তবে তোকে এখানে দেখে আমার কি যে খুশি লাগছে বলে ঋণীকে আচমকা জড়িয়ে ধরল অনামিকা। অত খুশি হয়ে কাজ নেই। খবরটা শোনার পর থেকে কেন জানি একটা গিল্টি ফিলিংস কাজ করছিল, তাই এসেছে। শুধুই কি অপরাধবোধ অনুভব করতে পেরেছিলিস, নাকি আরও কত শত অনুভূতির প্রকাশ ঘটেছিল তা কি আমায় বলবি? একটা কপট দীর্ঘশ্বাস ছেড়ে বলল অনামিকা। সেটা কীরকম তা তোর মুখেই না হয় শুনি। কারোকে পেয়ে হারানোর বেদনা ছিল কিনা কে জানে। এবার ঋণী চোখ কপালে তুলে ভুরু কুঁচকে তাকাতে অনামিকা বলল, ফান করছিলাম রে বাবা, অত সিরিয়াস হয়ে কাজ নেই। তোর রাগকে কিন্তু আমি ভীষণ ভয় পাই।
মিছে মিছে আর অভিমান করিস না আমার সাথে। অতঃপর তারা যখন দরজা ঠেলে মোহিতের কেবিনে ঢুকলো, তখন মোহিত উদ্দেশ্যহীনভাবে জানালার বাইরে তাকিয়ে কিছু একটা ভাবনায় নিমজ্জিত ছিল যেন। তাদের পদশব্দ শুনে পাশ ফিরে চেয়ে অনামিকার সাথে রিনিকে দেখে চোখ ফিরিয়ে নিতে চাইল সে। দাদা, রিনি তোমায় দেখতে এসেছে বলে অনামিকা তার মোহিতদার দৃষ্টি আকর্ষণ করতে চাইল, যাতে করে সে এদিকে ফিরে তাকাতে বাধ্য হয়। মোহিত কড়া চোখে তাকিয়ে অনামিকাকে বুঝিয়ে দিতে চাইল যে ওকে খবর দিয়ে এনে তুই ভালো করিসনি। সেটা বেশ ভালো করে বোঝা সত্ত্বেও অনামিকা ইনোসেন্ট একটা হাসি দিয়ে ফের রিনির দিকে চেয়ে বলল, আমার একটা আর্জেন্ট কল করতে হবে, কিন্তু এখানে খুব নেটওয়ার্ক প্রবলেম করছে বুঝলি। তোরা কথা বল, আমি এই গেলাম আর এলাম বলে অনামিকা তার বন্ধু রিনির কাঁধে হাত রেখে তাকে কিছু বলার সুযোগ না দিয়ে দ্রুত বেরিয়ে গেল কেবিন ছেড়ে। মোহিত অনামিকার সব চাল বুঝে যাওয়া সত্ত্বেও কিছু করতে না পেরে নিজের প্রতি যেন বিরক্ত বোধ করতে লাগলো। ততক্ষণে রিনির গলা শুকিয়ে কাঠ, ঘরে বিরাজ করছে যেন পিনপতন নীরবতা। সে এবার সাহস করে মুখ ফুটে বলেই ফেলল, আমি খুব দুঃখিত সেদিনের জন্যে। কেন, কি করেছেন আপনি? যা সত্য তাই তো বলেছেন আমায়। এখন আবার কষ্ট করে অত দূর থেকে দেখতে আসার তো কোনো দরকার ছিল না। রিনি অবাক চোখে মোহিতের পানে চেয়ে থেকে সে কথার কোনো জবাব না দিয়ে বরং জানতে চাইল, এখন কেমন আছেন আপনি? মরতে বসেছি কিনা দেখতে এসেছেন? ভয় নেই, আপনাকে ফাঁসাতে কোনো ডায়েরি কিংবা সুইসাইড নোটে নাম লিখে যাচ্ছি না। লোকেরা বাজে কথা বলছিল আপনার সম্পর্কে, কিন্তু আমি বলে রিনি আর বাকিটা বলতে পারছিল না যেন। আপনি তাদের থামানোর কোনো চেষ্টা করেননি, ওদের ভুল ভাঙালেন না, বলেননি যে আমায় আগে থেকে চেনেন, তাই তো? বলে মোহিত তার দিকে তাকাতেই রিনির জন্য অস্বস্তিতে ভুগে কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে লাগলো। সে একটা ঢোক গিলে নিয়ে বলল, আমি খুব রেগেছিলাম সেদিন, কারণ কেউ একজন ধোঁকা দিয়েছে আমায়, যাকে সরল বিশ্বাসে মন দিতে চেয়েছিলাম। এবার মোহিতের যেন অবাক হবার পালা। সে বিস্মিত নয়নে চেয়ে রইল রিনির দিকে। রিনি হঠাৎ মুখ ফসকে সেসব বলে অপ্রস্তুত বোধ করতে লাগলো যেন। ইতোমধ্যে অনামিকা ফিরে এসে কেবিনের দরজা দিয়ে ঢুকতে মোহিত নিজেকে সামলে নিয়ে আগের মতো নির্নিমেষ তাকিয়ে থেকে জানালার বাইরে দেখতে লাগলো। রিনি তার দিকে তাকাতে অনামিকা বলল, কি রে, তুই এখনো দাঁড়িয়ে আছিস? ফের মোহিতের উদ্দেশ্যে বলল, দাদা তুইও না, আরে ওকে বসতে তো বলবি। ক্লাস বাঙ্ক করে কলেজ থেকে ছুটতে ছুটতে সে এসেছে কতটা পথ পাড়ি দিয়ে, তার সেই ফিলিংসকে কিছু তো রেসপেক্ট কর। এবার মোহিত চোখ পাকিয়ে তাকাতে সে বলল, এ ঘরে তো তেমন চেয়ার টেয়ার নেই, রিনি তুই বরং দাদার পাশে গিয়ে বস। ফের ফিচেল হেসে চাইতেই রিনি বলল, বাড়িতে মা টেনশন করছেন হয়তো, আমি চলি রে অনামি, তুই তো দাদার কাছে থাক। আর কিছু কারোকে বলার সময় না দিয়ে সে এক নজর মোহিতের দিকে চেয়ে চলে গেল চোখের পলকে। ওর সে দৃষ্টিতে ক্ষমা প্রার্থনা করার সত্যতা খুঁজে পেয়ে মোহিতের কাছে তাকে আজ বড় অন্যরকম লাগছিল যেন। অনামিকাও পিছু পিছু যেতে নিতে কেবিনের বাইরে তাকে দেখা মাত্রই মা ডেকে নিয়ে জানতে চাইলেন যে রিনি না মেয়েটা, সে কেন এখানে এসেছে? এমনি দাদাকে দেখতে এসেছে, চেনে তো, তাই আমি কোথায় আছি কল দিয়ে জানতে চাইতেই বলে ফেললাম দাদার কথা। এক নিঃশ্বাসে মিথ্যে বলে যেতে লাগলো অনামিকা। তার একটানা কথার মাঝেই মা বলে উঠলেন, রিনি তো মোহিতের কলেজেই পড়ে তাই না? বলে চুপ করে রইল অনামিকা। ইতোমধ্যে ছোট মাসির সামনে এসে তার মাকে বললেন, মেজদি আমি যাই রে, বাচ্চাদের স্কুল ছুটি হয়ে গেছে এতক্ষণে। কৃতি আর কিয়ারার আবার কোচিং ক্লাস আছে, তাই ওদের দিয়ে আরেকবার আসতে পারলে আসবো বিকেলে। এখন মোহিতকে দেখেই চলে যাচ্ছি। বড়দি ঝিমলিকে নিয়ে ফিরলে বলিস আমার কথা। মেজদি মাথা নেড়ে ইশারায় হ্যাঁ বোধক জবাব দিতে ছুটকি মোহিতের কেবিনে ঢুকলে পরে সেও গেল সাথে। ওদিকে অনামিকা মার প্রশ্নবান থেকে মুক্তি পাবার জন্যে আপাতত মনে মনে ছোট মাসিকে অজস্র ধন্যবাদ দিতে লাগলো যেন। ফের সে এক ছুটে হাসপাতালের সিঁড়ি বেয়ে নেমে গেটের কাছটায় যেতে রিনিকে দেখতে পেয়ে পেছন থেকে চেঁচিয়ে উঠে বলল, এই রিনি, আরে দাঁড়া না বাবা, তোর সাথে আমার কথা আছে তো নাকি? রিনি ফিরে তাকাতে অনামিকা দৌড়ে গিয়ে ওর হাতটা ধরে বলল, দাদাকে কেমন দেখলি আজ?
তোর কিন্তু বড্ড বার বেড়েছে রে অনামি, কিসব উল্টো পাল্টা বকবক করছিলিস। উনি কি ভাবলেন বলতো? ওয়ে হয়ে আমার মহিতদা যে তোর উনি হবেন সেটা মাথায় ছিল না রে, বলে ফিক করে হেসে উঠল অনামিকা। ওদিকে তাদের থেকে খানিকটা দূরত্বে দাঁড়িয়ে মোহিতের মা তখন দেখছিল রিনিকে। অনামিকার কণ্ঠে রিনি নামটা শুনে উনি থেমে গিয়ে ফিরে তাকিয়ে মেয়েটিকে দেখতে লাগলেন। বিকেল নাগাদ হাসপাতালে অতনু আর পারমিতা এসে হাজির হলো মোহিতকে দেখতে। ডিসচার্জ দিয়ে দিলে সন্ধে নাগাদ বাড়ি নিয়ে যাবে, তাই বড় জামাইবাবু আর শিশির গেছে ডক্টরের সাথে কথা বলতে। বড়দি এক ফাঁকে মেজদিকে করিডোরের এক পাশে ডেকে নিয়ে বললেন, রিনি মেয়েটা তো মনে হয় অনামিকার বন্ধু, ওকে বলে মেয়েটার বাড়িতে না হয় কথা বলে রাখি। আমার একটাই ছেলে, এ যাত্রায় রক্ষা পেল, পরবর্তীতে যাতে কোনো অঘটন না ঘটায়, আমি আর কোনো রিস্ক নিতে চাই না, বুঝলি। মেজদি সে কথার জবাব না দিয়ে বলল, অনাই যত নষ্টের মূল। আরে আমি জানি তো দিদি, মোহিতের মাথাটা সেই খারাপ করেছে। ওদিকে পারমিতা ঘর ছেড়ে বেরিয়ে সেসব শুনে অনামিকাকে বাঁচাতে বলল, ওর কোনো দোষ নেই দিদি, একই কলেজে পড়ে যেহেতু চেনাশোনা তো থাকতেই পারে, আর কারোকে ভালো লাগার পক্ষে বয়সটাও উপযুক্ত। একটু বেশি ইমোশনাল হয়ে গিয়ে এমন একটা স্টেপ নিয়ে ফেলেছে হয়তো। মোহিতকে আপনার ভাই বুঝিয়েছে, সে অমন আর কখনো করবে না। রিনি আর মোহিত যে সেম কলেজে পড়ে সেটা তুমি জানলে কি করে? হঠাৎ প্রশ্ন করে বসেন মেজদি। পারমিতা হকচকিয়ে গিয়ে এবার আর না বলে পারল না যে রিনি তারই আপন দাদার মেয়ে। সেটা শুনে বড়দি স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, তবে তো আর কোনো ঝামেলাই নেই। পারমিতা, তুমি কিন্তু বোন তোমার দাদা বৌদির সাথে কথা বলে যেভাবে পারো তাদের রাজি করিয়ে আমার মোহিতের জন্য রিনিকে এনে দেবে। তাদের কথার মাঝে অনামিকা এসে পারমিতাকে ডাকতে সে আবার মোহিতের কেবিনে গেল। অতনু তখনও মোহিতকে বোঝাচ্ছিল যে সুইসাইড কোনো সলিউশন নয়, জীবনে সব সমস্যাকে ফেস করতে হয় সাহসের সাথে। ফের পারমিতাকে ইশারা করতে সে বলল, মোহিত তুমি কিন্তু আমাদের কথা দেবে যে সবার জন্য হলেও বেঁচে থাকার মর্ম বুঝতে চেষ্টা করবে। আরে আমরা কি তোমায় ভালোবাসি না? কারোর জন্যে নিজের জীবনকে অত তুচ্ছ ভেবো না কখনো। মোহিত বুঝতে পারছিল না যে সে কি বলবে। ওরা কি করে সব জেনে গেছে তাই ভাবছিল সে। অনা বলেছে নাকি কিছু কে জানে। তাকে ভাবনায় ডুবে যেতে দেখে এবার অতনু বলে উঠল, আমাকেই দেখ না, তোর মামিকে পটিয়ে কি করে বিয়ে করে ফেললাম। ভেবেছিস হতাশা আসেনি কখনো? কিন্তু সেসবকে অত পাত্তা দিইনি আমি। নিজের ভালোবাসা সত্য হলে শুধু বিশ্বাস রাখ, সব ঠিক হবে। মোহিত শুধু একটা শুকনো হাসি হাসলো যেন। ওদিকে বড়দিকে জামাইবাবু ডেকে কিছু বলতে চাইলে উনি সেদিকে যেতে ছুটকে এসে মেজদির পাশে দাঁড়িয়ে জানতে চাইল, মোহিতকে কি আজই ডিসচার্জ করে দেবে? হ্যাঁ সূচক মাথা নেড়ে ইশারায় মেজদি জানালেন সে কথার জবাবটা। ফের ছুটকি তার কাঁধে হাত রেখে বলল, তোর কি হয়েছে বলতো দিদি? মোহিত যে মেয়েটার জন্য সুইসাইড করতে নিয়েছিল সে পারমিতার বাইছি। আচমকা বলে উঠে মেজদি। ছুটকি তা শুনে হতবাক হয়ে গিয়ে একটুক্ষণ চুপ থেকে ফের বলল, তাতে কি আসে যায় দিদি? ওর যা চরিত্র তাতে তার বাইজি আর কত ভালো মেয়ে হবে। এসব কি বলছিস তুই মেজদি? ভুল কিছু বলেছি নাকি? আরে ব্যাপারে বেরিয়েছিল যে দেখিসনি, বিবাহিতা হওয়া সত্ত্বেও বসের সাথে প্রেম, স্বামীর চোখে ধুলো দেওয়া, এসব কি ভালো কথা? বড়দি তো পাগল হয়ে গেছে ছেলের শোকে, তাই আকপাস কিছু না ভেবেই সেটা জেনে পাকা কথা দিয়ে রাখতে চাইছে। পরকিয়া করে বেড়ানো যে বাড়ির মেয়েদের স্বভাব, সে বাড়ি থেকে জেনে শুনে কেউ বউ আনে? দিদি তুই ভুলে গেছিস যে তোর ভাইও কিন্তু ইনভলভ ছিল সেই ঘটনায়। আরে বৌদিকে কিছু বলার আগে নিজের দাদার দোষটাও চোখে পড়া চাই। সে খারাপ হলে আমার দাদাও ঠিক ততটাই খারাপ, নাকি ছেলে বলে ওর 7 খুন মাফ তোর কাছে? মেজদি সে কথার কোনো জবাব না দিয়ে চুপ করে থাকলো। বড়দি কখন এসে দাঁড়িয়েছে তা লক্ষ্য করেনি তারা। হঠাৎ তিনি বলে উঠলেন, এসব কি কথা বলছিস তোরা? আজ যদি কেউ বলে যে মিহিরা শিশিরকে মেয়ে দেবে না অতনুর ভাই বলে, তবে কেমন লাগবে বলতো? তাদের এসব কথোপকথন অনিচ্ছা সত্ত্বেও দরজার পাশ ঘেঁষে দাঁড়িয়ে থাকা পারমিতার কানে গেল। সে ভেবে পাচ্ছিল না যে এসব কিভাবে সামাল দিতে পারবে তারা। নিজেকে হঠাৎ করে যেন খুব অসহায় মনে হতে লাগলো তার কাছে। বন্ধুরা,
এই পর্বের সমাপ্তি এখানে। গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্পের বাকি অংশ শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।